ক্রমবর্ধমান হুমকির মুখে আদালতের নিরাপত্তা জোরদারে অতিরিক্ত বাজেট চেয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এ বিষয়ে মঙ্গলবার হাউস অ্যাপ্রিসিয়েশন সাব কমিটিতে শুনানিতে হাজির হন বিচারপতি এলেনা কেগান ও অ্যামি কোনি ব্যারেট। 2019 সালের পর এই প্রথম দায়িত্বে থাকা সুপ্রিম কোর্টের বিচারপতিরা কংগ্রেসে সাক্ষ্য দিলেন। শুনানির শুরুতে মেরিল্যান্ডের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান স্টেনি হয়ার বলেন, বিচার বিভাগ এখন বাস্তব ও গুরুতর নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। তার ভাষ্য, চলতি অর্থবছরে 2 শতাধিক ফেডারেল বিচারপতিকে হুমকি দেওয়া হয়েছে। I want to begin this discussion today, though, on the budget by noting that the very real threats faced by our judiciary, which the chairman has mentioned. শুনানিতে বিচারপতি এলেনা কেগান জানান, বর্তমান পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট পুলিশের উপর চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তার মতে, এবছর সুপ্রিম কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে হুমকি গত বছরের তুলনায় আরও 38% বাড়তে পারে। এর আগের বছরও হুমকি 25% বেড়েছিল। কেগান বলেন, এসব হুমকি অনেক বিচারপতির ক্ষেত্রেই বাস্তব বিপদের খুব কাছাকাছি পৌঁছে গেছে এবং সবাইকে প্রতিনিয়ত সেই আশঙ্কা নিয়ে কাজ করতে হচ্ছে। The Supreme Court police expect a smaller but still very substantial 38% annual increase in threats this year, which follows a 25% increase last year. এরপর বিচারপতি এমি কোনি ব্যারেট নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, পরিসংখ্যান দিয়ে পরিস্থিতির গুরুত্ব পুরোপুরি বোঝানো যায় না, কারণ এসব হুমকির প্রভাব তাদের পরিবারকেও বহন করতে হচ্ছে। 2022 সালে গর্ভপাত সংক্রান্ত ডাউস মামলার খসড়া রায় ফাঁস হওয়ার সময় তার বিরুদ্ধে হুমকি এতটাই বেড়ে যায় যে নিরাপত্তা কর্মকর্তারা তাকে বুলেট প্রুফ ভেস্ট দিয়ে বাড়ি পাঠিয়েছিলেন। তিনি জানান, সেই ভেস্ট দেখে তার 12 বছর বয়সী ছেলে জানতে চেয়েছিল সেটি কি এবং কেন তার প্রয়োজন। সন্তানকে এমন প্রশ্নের উত্তর দিতে হবে বিচারপতির দায়িত্ব গ্রহণের সময় তিনি কখনো তা কল্পনা করেননি। Those statistics sound abstract, but being on the receiving end of them is not. So I thought I would just share a little bit about how the threats have affected me and my family personally. ব্যারেট আরও জানান, প্রায় 6 সপ্তাহ আগে তার বাড়িকে লক্ষ্য করে একটি সোয়াটিং ঘটনার সৃষ্টি করা হয়। ভুয়া বন্দুক হামলার খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ তার বাড়ির সামনে পৌঁছে যায়। তবে সুপ্রিম কোর্ট পুলিশের সদস্যরা দ্রুত স্থানীয় পুলিশকে জানিয়ে দেন যে ঘটনাটি মিথ্যা, ফলে বাড়িতে জোরপূর্বক প্রবেশের প্রয়োজন হয়নি। Who had responded to a false report of gunshots and raised voices in my home. I was very, very grateful that I had Supreme Court police outside my home. বিচারপতি কেগান বলেন, আদালতের অতিরিক্ত বাজেটের বেশিরভাগই ভবন সংস্কারের জন্য নয়, বরং নিরাপত্তা কর্মী নিয়োগের জন্য প্রয়োজন। তিনি জানান, কখনো কখনো নিরাপত্তা পরিস্থিতির কারণে আদালতের চারপাশে অস্থায়ী বেড়া বসাতে হলেও আদালত সবসময় জনগণের জন্য উন্মুক্ত ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে থাকতে চায়। তাই পরিস্থিতি স্বাভাবিক হলেই সেই বাধাগুলো দ্রুত সরিয়ে নেওয়া হয়। Most of the money for this increase is personnel and not. বিশ্লেষকদের মতে, বিচারপতিদের বিরুদ্ধে বাড়তে থাকা হুমকি দেশের বিচার বিভাগের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়েই উদ্বেগ তৈরি করেছে। আদালতের প্রস্তাবিত অতিরিক্ত বাজেট সেই নিরাপত্তা চাহিদা পূরণের দিকেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। মেনের বিডেফোর্ড শহরে আইএসের গুলিতে কলম্বিয়ান নাগরিক নিহত হওয়ার ঘটনায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার স্কারবোরো এলাকায় আইএস কার্যালয়ের সামনে বিক্ষোভে অংশ নেয় শতাধিক বাসিন্দা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি মেইনে আইএসের সব কার্যক্রম বন্ধের দাবি জানান তারা। এদিকে তীব্র সমালোচনার মুখে দেশজুড়ে যানবাহন থামিয়ে তল্লাশি অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে আইএস। অন্যদিকে অবিলম্বে দেশের সাধারণ পুলিশের মতো আইএস কর্মকর্তাদের ক্ষেত্রেও বডি ক্যাম বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন সেনেটর অ্যাঙ্গাস কিং। মেইনের বিডেফোর্ডে একটি গাড়ি থামানোর সময় আইস কর্মকর্তার গুলিতে কলম্বিয়ার নাগরিক জোহান সেবাস্তিয়ান দুয়ান গুয়েরেরো নিহত হওয়ার প্রতিবাদে মঙ্গলবার স্কারবোরো এলাকায় আইস কার্যালয়ের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। নিহতের পরিবারের জন্য ন্যায় বিচার এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তারা। And when it was still being constructed with this enormous gating to sort of keep private all the horror and the sounds of children and families crying at the time was some of the reasoning they said they needed this protective fencing. বিক্ষোভে অংশ নিয়ে মেইনের ডেমোক্রেটিক স্টেট রিপ্রেজেন্টেটিভ সোফি ওয়ারেন বলেন, আইস পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। And it's a pattern of behavior that ICE has been engaging in across this country, and our understanding in part was this may have been an individual that was not the target of ICE activity. বিক্ষোভ চলাকালে অভিবাসন বিরোধী অভিযানের পক্ষ নিয়ে অস্ত্রধারী এক ব্যক্তি বিক্ষোভকারীদের সাথে বাকবিতণ্ডায় জড়ান। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
These people are killers and they're gonna kill somebody. And yesterday morning, they executed Johann Sebastian Guerrero in the streets of Biddeford. এদিকে আইসের পক্ষ থেকে দাবি করা হয়েছে কর্মকর্তারা জননিরাপত্তার আশঙ্কায় ওই কলম্বিয়ান নাগরিককে গুলি চালাতে বাধ্য হন। তাদের ভাষ্য অনুযায়ী গাড়ি চালক পালানোর চেষ্টা করলে ওই কর্মকর্তা গুলি ছোড়েন। তবে কিভাবে ওই চালক জননিরাপত্তার জন্য তাৎক্ষণিক হুমকি হয়ে উঠেছিলেন সেই বিষয়ে এখনও কোনো বিস্তারিত ব্যাখ্যা দেয়নি হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। আইসের এই বক্তব্য তাদের নিজস্ব আইনের বরখেলাপ বলে দাবি করেছেন মেইন ইমিগ্রেন্টস রাইটস কোয়ালিশনের সংগঠক পেনজিওটি সোলকাস। This is a very strong community of support for immigrants and refugees, but at the moment the federal immigration enforcement policies are forcing people to live in this fear. কলম্বিয়ার ওই নাগরিককে গুলি করার ভিডিও এখনো প্রকাশ্যে আসেনি, তবে ঘটনার পরের কিছু ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেনেটর অ্যাঙ্গাস কিং জানান অভিযানে অংশ নেওয়া আইস কর্মকর্তাদের কাছে কোনো বডি ক্যাম ছিল না। ডেমোক্রেটিক সেনেটর রুবেন গ্যায়াগো বলেন আইসের হাতে নিহতদের কেউই অপরাধীর তালিকায় ছিলেন না, কেবল লেটিনো হওয়ার কারণে এবং আইস কর্মকর্তাদের সামনে পড়ার কারণেই তাদের জীবন দিতে হয়েছে বলেও মনে করেন তিনি। দায় মুক্তির সংস্কৃতি আইসকে বেপরোয়া করে তুলেছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এই ঘটনাকে আমেরিকার ক্ষমতাসীন প্রশাসনের হাতে এক কলম্বিয়ান নাগরিকের হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন। দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী জুনের শুরু থেকে মেইনে আইসের গ্রেপ্তার অভিযান 4 গুণেরও বেশি বেড়েছে। আর 2025 সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে ব্যাপক অভিবাসন অভিযান শুরুর পর থেকে এই ঘটনাসহ অভিযান চলাকালে গুলিতে নিহতের সংখ্যা বেড়ে অন্তত 7 জনে দাঁড়িয়েছে। ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড। তাদের দাবি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজে হামলার ক্ষেত্রে ইরানের সক্ষমতা দুর্বল করাই এই অভিযানের উদ্দেশ্য। এদিন বন্দর আব্বাস ও বুশেরে একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব হামলা এবং হরমুজ প্রণালী নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে রেড সি অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হুথি হামলা পর্যবেক্ষণ ব্যবস্থা আরও 6 মাস বাড়িয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইস্টার্ন সময় মঙ্গলবার বিকেলে ইরানের উপর নৌ অবরোধ পুনর্বহাল করেছে আমেরিকার সামরিক বাহিনী। সামাজিক মাধ্যমে এক বার্তায় ট্রাম্প বলেছেন হরমুজ প্রণালী ইরান এবং তাদের ক্রেতাদের জাহাজ ছাড়া অন্য সবার জন্য উন্মুক্ত রয়েছে। আমেরিকার অবরোধের প্রতিক্রিয়ায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন যারা ইরানকে দুর্বল বা বিভক্ত করার চেষ্টা করবে তাদের এর পরিণতি ভোগ করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচলের প্রশ্নে ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থই অগ্রাধিকার পাবে। তেহরানের অবস্থান উপেক্ষা করে এ অঞ্চলে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। গত কয়েকদিনে ইরানের আইআরজিসি বেশ কয়েকটি তেলবাহী জাহাজকে সংকট অমান্য করার অভিযোগে বাধা দিয়েছে এবং সতর্কতামূলক গুলি ছুড়েছে। তেহরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ অব্যাহত থাকলে এই অঞ্চল দিয়ে জ্বালানি রপ্তানি ব্যাহত হতে পারে। এদিকে সেন্টকম জানিয়েছে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে আবারও বিমান হামলা চালিয়েছে আমেরিকার বাহিনী। পাল্টা জবাবে বাহরাইনে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটি এবং জর্ডানের কয়েকটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের উপর সামরিক চাপ আরও বাড়ানোর পক্ষে মত দিয়েছেন ইউএস নেভির সাবেক কমান্ডার রবার্ট হারার্ড। তার মতে ইরানের প্রধান নৌঘাঁটি বন্দর আব্বাস এবং তেল রপ্তানির কেন্দ্র খারক দ্বীপকে অকার্যকর করা গেলে ইরানের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতায় বড় ধাক্কা লাগবে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক উদ্বেগও বেড়েছে। রেড সি অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হুথি হামলার পর্যবেক্ষণ ব্যবস্থা আরও 6 মাস বাড়িয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। 15 সদস্যের পরিষদে 13টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত থাকে চায়না ও রাশিয়া। Sous la cote S/2026/568, lève la main. প্রস্তাব পাশের পর আমেরিকার রাষ্ট্রদূত মাইক ওয়ালস বলেন হুথিরা কেবল ইয়েমেনের একটি বিদ্রোহী গোষ্ঠী নয়, তারা ইরানের আইআরজিসির কৌশল অনুসরণ করছে। তাদের দাবি হরমুজ প্রণালীতে চাপ সৃষ্টির পর এবার বাব আল মানদেব প্রণালীর মাধ্যমে রেড সি এলাকায় নৌ চলাচল ব্যাহত করার চেষ্টা করতে পারে হুথিরা। Iran kidnaps civilians, the Houthis do too.
When Iran hides behind human shields, the Houthis do as well. When Iran targets তবে আমেরিকার এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে চায়না। জাতিসংঘে দেশটির উপরাষ্ট্রদূত সান লেই বলেন, বেইজিং নিরাপত্তা পরিষদের সব প্রস্তাব কঠোরভাবে বাস্তবায়ন করে, বরং গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে এবং ইরানের উপর সামরিক হামলা চালিয়ে আমেরিকা মধ্যপ্রাচ্যের সংকট আরও বাড়িয়েছে।不知其是美方停止在中东地区制造新的 দেশের ইতিহাসে প্রথমবারের মতো দেশের কোনো স্টেট বড় আকারের ডেটা সেন্টার নির্মাণে 1 বছরের সাময়িক স্থগিতাদেশ জারি করেছে। মঙ্গলবার নিউ ইয়র্ক সিটিতে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন গভর্নর ক্যাথি হোকুল। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের দ্রুত সম্প্রসারণের ফলে বিদ্যুৎ গ্রিড, পানির সরবরাহ এবং পরিবেশের ওপর বাড়তে থাকা চাপের কথা উল্লেখ করে তিনি এই পদক্ষেপের ঘোষণা দেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিল্পে দ্রুত সম্প্রসারণের মধ্যে বড় আকারের ডেটা সেন্টার নির্মাণে 1 বছরের সাময়িক স্থগিতাদেশ ঘোষণা করেছে নিউ ইয়র্ক স্টেট। গভর্নর ক্যাথি হোকুল জানান, এই সময়ের মধ্যে পরিবেশ, বিদ্যুৎ ব্যবস্থা ও স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষার কঠোর নীতিমালা তৈরি করা হবে। Today I'll be signing the nation's first ever statewide moratorium on hyperscale data centers. হোকুল জানান, হাইপার স্কেল ডেটা সেন্টারের উপর এই সাময়িক স্থগিতাদেশ সর্বোচ্চ 1 বছর কার্যকর থাকবে। এই সময় একটি শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো তৈরি করা হবে, যা স্থানীয় জনগোষ্ঠীকে সুরক্ষা দেবে, বিদ্যুৎ গ্রিডের ঝুঁকি কমাবে, ভূমি ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ করবে এবং বিশেষ করে পানি সহ প্রাকৃতিক সম্পদ রক্ষা করবে। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কাজ, শিক্ষা, যোগাযোগ ও ব্যবসার ধরন বদলে দিলেও প্রযুক্তির জন্য নির্মিত বিশাল ডেটা সেন্টারগুলো বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করছে। এতে বিদ্যুৎ গ্রিডের উপর চাপ বাড়ছে এবং গ্রাহকদের বিদ্যুৎ বিলও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। These hyperscale AI data centers consume enormous amounts of power, truly threatening to outpace our grid's capacity. হোকুল ঘোষণা দেন, ভবিষ্যতে নিউ ইয়র্কে নতুন ডেটা সেন্টার স্থাপন করতে চাইলে প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন করতে হবে অথবা স্টেটের বিদ্যুৎ গ্রিড ব্যবহার করলে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে। New York will require data centers to either produce their own energy or pay a premium to tap into our grid. তিনি বলেন, বর্তমান ও ভবিষ্যতে জ্বালানি চাহিদা পূরণে নিউ ইয়র্কের আরও বেশি বিদ্যুতের প্রয়োজন। সে কারণেই ডেটা সেন্টারগুলোর জন্য নিজস্ব বিদ্যুৎ উৎপাদন অথবা অতিরিক্ত চার্জ দিয়ে গ্রিড ব্যবহারের শর্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর করার নির্দেশ দিয়েছেন তিনি। হোকুল আরও বলেন, যেসব এলাকাবাসী ডেটা সেন্টার চায় না সেখানে এসব প্রকল্প নির্মাণ করা উচিত নয়। তাই কোনো ডেটা সেন্টারই স্থানীয় জোনিং আইন কিংবা স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাবে না। Hyperscale data centers do not receive tax benefits. Full stop. গভর্নর ঘোষণা দেন, হাইপার স্কেল ডেটা সেন্টারগুলোকে আর কোনো কর সুবিধা দেওয়া হবে না। তার ভাষ্য, নিউ ইয়র্কের করদাতাদের অর্থ প্রযুক্তি কোম্পানিগুলোর সুবিধার জন্য ব্যয় করা হবে না। তাই তিনি ডেটা সেন্টারের জন্য বিদ্যমান সব কর ভর্তুকি বাতিলের প্রস্তাব দিয়েছেন। গভর্নরের দপ্তর জানিয়েছে, 50 মেগাওয়াট বা তার বেশি বিদ্যুৎ ব্যবহারকারী নতুন ডেটা সেন্টারের ক্ষেত্রে এই স্থগিতাদেশ প্রযোজ্য হবে। ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যেই কংগ্রেসে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন নতুন চেয়ার কেভিন ওয়ার্শ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ বা হস্তক্ষেপের মুখে পড়লেও নিজের দায়িত্ব পালন করে যাবেন বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। মঙ্গলবার ওয়াশিংটনে হাউস ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কমিটির শুনানিতে এসব কথা বলেন ফেড চেয়ার। ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে প্রশ্নের মুখে কংগ্রেসে দৃঢ় অবস্থান তুলে ধরেছেন ফেডারেল রিজার্ভ চেয়ার কেভিন ওয়ার্শ। শুনানিতে শুরুতে ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য নিডিয়া ভেলাস্কেজ ওয়ার্শকে প্রশ্ন করেন তিনি ডোনাল্ড ট্রাম্পের হয়ে কাজ করবেন কিনা। I would like to start with a straightforward, simple question. Do you work for Donald Trump? জবাবে ওয়ার্শ বলেন, ফেড একটি স্বাধীন কেন্দ্রীয় ব্যাংক এবং এই স্বাধীনতা কংগ্রেসই নিশ্চিত করেছে। If I'm permitted to say, we're an independent central bank. We're honored to be independent. Our independence came from you. এরপর ট্রাম্প বা তার প্রশাসন যদি ফেডের নীতি নির্ধারকদের লক্ষ্যবস্তু বানায় তাহলে কি করবেন? এমন প্রশ্নে তিনি কাল্পনিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে অনাগ্রহ প্রকাশ করেন। The Supreme Court said that the Federal Reserve and the conduct of monetary policy is independent.
সুপ্রিম কোর্ট ফেডের মুদ্রানীতি নির্ধারণের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এমন পরিস্থিতি তৈরি হলেও তিনি নিজের দায়িত্ব পালন করে যাবেন। তিনি আরো বলেন, ফেডের বাইরে রাজনীতি থাকলেও কেন্দ্রীয় ব্যাংকের ভিতরে রাজনীতির কোনো স্থান থাকা উচিত নয় এবং এমন কিছু থাকলে তা দূর করা হবে। My goal inside the central bank is for there to be no politics. To the extent there's politics there, we're going to get rid of them. ওয়াশ বলেন, ফেডের প্রধান লক্ষ্য সঠিক মুদ্রানীতি নির্ধারণ করা। তার বিশ্বাস, সঠিক নীতি অনুসরণ করলে গত 5 বছরে উচ্চ মূল্যস্ফীতির ধাক্কা অতীত হয়ে যাবে। তিনি জানান, মূল্যস্ফীতি দীর্ঘমেয়াদে মূলত মুদ্রানীতির উপর নির্ভর করে এবং ফেডের নীতি নির্ধারকদের স্থায়ী উচ্চ মূল্যস্ফীতির প্রতি কোনো সহনশীলতা নেই। Now at the Fed, our number one objective is getting monetary policy right. কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্নের জবাবে ফেড চেয়ার বলেন, এআই দেশের জন্য বিশাল সুযোগ তৈরি করেছে এবং প্রযুক্তিগত নেতৃত্বের ক্ষেত্রে দেশ এগিয়ে রয়েছে। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, এই প্রযুক্তি প্রতিপক্ষের হাতে পড়লে ফেড, ব্যাংকিং ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য নতুন নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। To be one where we have to recognize it's a huge opportunity, but it also comes with risks and challenges. ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য আল গ্রিন আর্থিক বাজারে জল্পনা কেন্দ্রিক বিনিয়োগ এবং ট্রাম্প সম্পর্কিত মিম কয়েন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। It's not my intuition to engage in hypotheticals, but I'll tell you this. জবাবে ওয়াশ বলেন, শক্তিশালী, নিরাপদ ও স্থিতিশীল আর্থিক ব্যবস্থা নিশ্চিত করাই ফেডের মূল দায়িত্ব। তবে এসব রাজনৈতিক ও নীতিগত বিষয় মূলত কংগ্রেসের বিবেচনার আওতায় পড়ে। ওয়াশ বুধবার সিনেট ব্যাংকিং কমিটির সামনেও সাক্ষ্য দিবেন। তার এই বক্তব্য এমন সময় এলো যখন ফেডের স্বাধীনতা এবং সুদের হার নিয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান নিয়ে আমেরিকার রাজনৈতিক বিতর্ক তীব্র হয়ে উঠেছে। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর 20% ট্রানজিট ফি আরোপের পরিকল্পনা থেকে সরে এসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এর পরিবর্তে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আমেরিকা বিনিয়োগের চুক্তি করতে আগ্রহী, যা বেশি লাভজনক মনে হয়েছে তার কাছে। মঙ্গলবার ওভাল অফিসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির সাথে দ্বিপাক্ষিক বৈঠকে চলাকালীন সময়ে একথা বলেন তিনি। বৈঠকে ওপেকের ন্যায্য অংশের দাবি জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর 20% শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার 24 ঘন্টার মধ্যেই তা থেকে সরে এলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির সাথে দ্বিপাক্ষিক বৈঠক চলাকালীন ও বৈঠকের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা জানান তিনি। ট্রাম্পের মতে সরাসরি ফি নেওয়ার ধারণাটাই তার পছন্দ নয়, তবে চায়না সহ পুরো বিশ্বের জন্য এই নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে প্রতিদান পাওয়াকে যৌক্তিক বলে মনে করেন তিনি। So I put it out yesterday. I thought it was good. I was called by different people, different countries, kings and emirs and all of the people that we all know and we all love, and they've been very strong partners. ফি এর পরিবর্তে উপসাগরীয় মিত্র দেশগুলো আমেরিকায় ব্যাপক বিনিয়োগ করবে বলেও জানান ট্রাম্প। এটিকে ভালো সিদ্ধান্ত বলে মনে করেন তিনি। Are going to invest a tremendous amount of money into the United States, and that was very satisfactory to me. I think it's actually much better. ট্রাম্প বলেন, ইরাকের উপর বড় বোঝা হয়েছিল ইরান। তারা মধ্যপ্রাচ্যে দাদাগিরি করতে চেষ্টা করত। এখন আমেরিকা ইরাকের সাথে অনেক চুক্তি করছে। Burden on Iraq because they were the bully of the Middle East, as you know. And we were just talking about that, but they're not going to have that problem anymore. প্রেসিডেন্ট আরো বলেন, তিনি ইরানের সাথে চুক্তি করতে আগ্রহী ছিলেন, কিন্তু ইরান তা চায় না। Iran has been very much destabilized, and really their military powers just a tiny fraction of what it was just 4 months ago. এই সময় সেনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুর বিষয়ে এফবিআই এর তদন্তের প্রসঙ্গে ট্রাম্প বলেন, যা ঘটেছে তা শনাক্ত করা খুব কঠিন। সব ধরনের মেডিকেল রিপোর্ট তিনি দেখেছেন উল্লেখ করে বলেন, চিকিৎসকরা জানিয়েছেন এটা এমন কিছু ছিল যা শনাক্ত করার মতো বিষয় ছিল না, তাই এফবিআই কে সময় নষ্ট করা উচিত না বলে মনে করেন তিনি। It is actually something that's very hard to detect. It was not related to any blockage. It was a totally different thing, and supposedly and রাশিয়ার বিরুদ্ধে কংগ্রেসের নিষেধাজ্ঞা বিলের সাথে ইরান ও হিজবুল্লাহকে যোগ করার পরিকল্পনার কথাও জানান ট্রাম্প। তিনি বলেন, প্রয়াত সেনেটর লিন্ডসে গ্রাহামও এমনটাই চাইতেন। Put that out yesterday. We've been doing that for many years. It was never fair to me that we would be guarding the strait when we basically don't take anything. We don't need the oil at all. বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি বলেন, আইএসের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকার সমর্থন ছিল। এই যুদ্ধে ইরাকের $400 বিলিয়ন বেশি ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। أكثر من $400 مليار is more than $400 billion لليوم بعض العراقيين مدن নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।